আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমাদের কোচ ইয়র্গেন ক্লপের ট্যাকটিক্যাল ডেপথ, ট্যাকটিক্যাল ইনসাইট, ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করব। ফুল ট্যাকটিক্যাল ভিডিও আজকে। তিনি কিভাবে খেলান, কোন স্টাইলে খেলতে পছন্দ করেন, কিভাবে খেলোয়াড়দেরকে ইউজ করেন, সেই ব্যাপারগুলো নিয়ে পুরো বিস্তারিত আলাপ করব। আর জার্মানি ফ্যান যারা আছেন তারা তো দেখবেনই, আর যারা বিপক্ষ দলের ফ্যান আছেন দেখে রাখতে পারেন, জেনে রাখতে পারেন, কারণ এই দলের সাথে আপনাদের খেলা পড়লে আপনাদের বুঝতে সুবিধা হবে। যাক, বেশি কথা বলবো না। প্রথমে যদি বলি তার ট্যাকটিক্যাল মূল যে দর্শনটা, সেটা হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে বল কেড়ে নাও এবং কাউন্টার অ্যাটাক করো। এটা হচ্ছে মূল দর্শন। কিন্তু এই দর্শনের কতগুলো ধাপ আছে। প্রথম যে ধাপটা সেটা হচ্ছে গ্যাগেন প্রেসিং। গ্যাগেন প্রেসিং পৃথিবীতে সবচেয়ে বেশি কি বলে মানে জনপ্রিয় করছেন হচ্ছে মানে আমাদের ইয়র্গেন ক্লপ। গ্যাগেন প্রেসিংটা কি বেসিক্যালি? গ্যাগেন প্রেসিংটা হচ্ছে যে আপনি যখন বল হারাবেন তখন 5-6 সেকেন্ডের মধ্যে আপনি ফেরত না গিয়ে 5-6 সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষ খেলোয়াড়দের উপর চড়াও হবেন এবং বলটা ছিনিয়ে নেবেন। এটাই হচ্ছে মূলত গ্যাগেন প্রেসিং। এবং এই গ্যাগেন প্রেসিং করতে গিয়ে আপনাকে প্রচুর রান করতে হবে, প্রচুর স্প্রিন্ট করতে হবে এবং প্রচুর ওয়ার্কলোড নিতে হবে। গ্যাগেন প্রেসিং এর মূল বৈশিষ্ট্যই হলো বল হারানোর 5-6 সেকেন্ডের মধ্যে সেটা উদ্ধার এবং কাউন্টার অ্যাটাক। দিস ইজ গ্যাগেন প্রেসিং। এবং তার এটা নিয়ে বিখ্যাত উক্তি আছে, দেয়ার ইজ নো গুড ফুটবলার অ্যাজ গুড প্রসেস গ্যাগেন প্রেসিং। মানে গ্যাগেন প্রেসিং এর মতন এত দুর্দান্ত কোন মানে ভালো কোনো ফুটবলারও হয় না। যাও, এটা হচ্ছে গ্যাগেন প্রেসিং। 2 নম্বর তার ট্যাকটিক্স, সেটা হচ্ছে হেভি মেটাল ফুটবল। হেভি মেটাল ব্যান্ড, হেভি মেটাল অনেক কিছুই শুনছেন, কিন্তু হেভি মেটাল ফুটবল তো শোনেননি। এটাই হচ্ছে তার নিজস্ব একটি স্টাইল। হেভি মেটালটা কি? হেভি মেটালটা হচ্ছে 90 মিনিট 90 মিনিট একই গতিতে, একই স্প্রিন্টে, একই স্ট্যামিনায় আপনাকে রান করতে হবে, আপনাকে বলের পেছনে ছুটতে হবে, আপনাকে গোলের পেছনে ছুটতে হবে, আপনাকে সব কিছু করতে হবে 90 মিনিটস একই স্টাইলে, কোনো থামাথামি নাই, কোনো জায়গায় কোনো রেস্ট নাই। এটাই হচ্ছে হ্যাভি মেটাল ফুটবল এবং এটাই ইয়র্গেন ক্লপের নিজস্ব এবং স্বকীয় একটি স্টাইল। এবার তার ফরমেশনাল ট্যাকটিক্স, বেসিক্যালি তিনি বরুসিয়া ডর্টমুন্ড এবং লিভারপুলে 4-3-3 এই ফরমেশনে সবসময় খেলেছেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই ফরমেশনে খেলাতে গিয়ে তিনি যেই কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রথমত ফুল ব্যাক, উইং ব্যাক এদেরকে তিনি সবসময় স্বাধীনতা দিতেন। উইং ধরে অ্যাটাক করতে যাওয়ার, উইং ধরে এগিয়ে যাওয়ার স্বাধীনতাটা দিতেন। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, অ্যান্ডি রবার্টসন প্রচণ্ড স্বাধীনতা পাইছে শুধুমাত্র এই কারণে, এবং তারা এই কারণেই বিশ্বে অন্যতম দুর্দান্ত ফুটবলার হিসেবে পরিচিত পাইছে। সো এই ফুল ব্যাকদের এবং উইং ব্যাকদের এই স্বাধীনতাটা তিনি দিয়ে দিতেন। ফলস নাইনকে তিনি একটু নিচে এসে মিডের সাথে কানেক্ট করতে বলতেন। মিডে কানেক্ট করতেন এবং মিডে যখন কানেক্ট করতো তখন ফলস নাইনকে যারা মার্ক করতেছে বা নাম্বার 9কে যারা মার্ক করতেছে তখন তারা হচ্ছে যখন তাকে মার্কিংয়ে আসতো তখন কিছুটা স্পেস কাভার হইতো, আর যখনই স্পেস কাভার হইতো তখন উইং ব্যাক বা ফুল ব্যাক বা উইঙ্গাররা তখনই সেই স্পেসগুলো ক্রিয়েট করতো, চান্সগুলো ক্রিয়েট করতো এবং সেখান থেকে তারা গোল আদায় করার চেষ্টা করতো। 4 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে কাভার স্পেসিং বা শ্যাডো কাভার। কাভার স্পেসিংটা কি? কাভার স্পেসিংটা হচ্ছে যে যখনই তারা বল হারাইতো তখনই তারা কোনো খেলোয়াড়কে মার্ক করতো না, কিন্তু তারা এমন একটা কাভার বা এমন একটা শ্যাডো এরিয়াতে গিয়ে দাঁড়ায় থাকতো যে আপনি মানে মেইন যে পাসিং, রিয়েল যে পাসিং অ্যাবিলিটি সেটা আপনার বন্ধ হয়ে যাবে বা আপনি ভুল পাস দিতে বাধ্য হবেন। আমি আপনাকে জিনিসটা বোঝাই। ধরেন জার্মানি কোনো খেলোয়াড় বল হারাই ফেলছে, সে অন্য কোনো খেলোয়াড়কে মার্ক করতে যাবে না। সে করবে কি, সে এমন একটা কাভার এরিয়াতে দাঁড়িয়ে থাকবে বা এমন একটা শ্যাডো এরিয়াতে দাঁড়িয়ে থাকবে যে ওই খেলোয়াড়টা, বিপক্ষে দলের ওই খেলোয়াড়টা অন্য খেলোয়াড়কে মানে বল পাস দিতে গেলে তাকে তার ভাবতে হবে যে এই জায়গায় পাস দিতে গেলে ও তাকে ধরে ফেলতে পারে বা ও তাকে কাভার করে ফেলতে পারে। সো এই শ্যাডো এরিয়া এবং কাভার এরিয়াগুলো সবসময় তিনি কাভার করতেন। এই 4টা বৈশিষ্ট্যের জন্য ইয়র্গেন ক্লপ পৃথিবী জুড়ে বিখ্যাত। এতক্ষণ তো বললাম ট্যাকটিক্যাল অ্যানালাইসিস,
কিন্তু এই ট্যাকটিক্যাল অ্যানালাইসিস দিয়ে তিনি কি কি করছেন সেই গল্পটা এবার আজকে আপনাদেরকে আমি শোনাবো। ক্লপ তার জীবনে বহুত দুর্দান্ত স্মরণীয় কিছু ম্যাচ খেলছেন, কিন্তু দুইটা ম্যাচের কথা না বললেই না। 2019 সালের সেমিফাইনাল ইউসিএল এ লিভারপুল 4 বার্সেলোনা 0। কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা জানেন আগে? ক্যাম্প নুতে গিয়ে লিভারপুল 3-0 হেরে আসছে। সেই ম্যাচে দুর্দান্ত কামব্যাক দিয়ে আপনাকে ফাইনালে উঠতে হবে, এবং ওই ফাইনালে ইউর্গেন ক্লপ চ্যাম্পিয়ন করেছিল লিভারপুলকে। কিভাবে? প্রথমত দেখেন, ক্যাম্প নুতে আসার পরে যে মোহাম্মদ সালাহ এবং ফিরমিনো হচ্ছে যে স্কোয়াডে ছিলেন না চোটের কারণে। স্কোয়াডে নেই মোহাম্মদ সালাহ এবং ফিরমিনো, সেই সময়ে মানে লিভারপুলের সবচেয়ে বড় অস্ত্র। তখন তিনি কি করছেন? তখন তিনি ওই যে বললাম শ্যাডো এরিয়া কাভার, স্পেস কাভার করছেন, ফার্স্ট নাইনদেরকে দিয়ে তিনি হচ্ছে প্রচুর পরিমাণ খেলোয়াড়কে টেনে নিয়ে আসছেন, এবং ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, তারপর অ্যান্ডি রবার্টসনকে দিয়ে একদম পুরো স্বাধীনতা দিচ্ছেন। এবং ওই যে মজার একটা কথা আছে, মজার একটা মানে আছে যে অ্যান্ডি রবার্টসনের সেই খুব শর্ট কর্নার, খুব মানে দ্রুত কর্নার, সেখান থেকে গোল আদায় করা। এবং ওই ম্যাচে তিনি সবচেয়ে দুর্দান্ত ট্যাকটিশিয়ান হিসেবে পরিচিত পান, যে মোহাম্মদ সালাহ এবং ফিরমিনো ছাড়াও তিনি ওই ম্যাচে বার্সেলোনাকে 4-0 গোলে হারাইছিলেন। 4-0 গোলে হারাইছিলেন এবং এগ্রিগেটে তারা ফাইনাল যায় এবং ওই ফাইনালে তারা চ্যাম্পিয়ন হয়। এবার আর একটা যেই দুর্দান্ত ম্যাচের কথা বলবো সেটা হচ্ছে 2013 সালে, যখন তিনি বরুসিয়া ডর্টমুন্ডের কোচ। বরুসিয়া ডর্টমুন্ড ভার্সেস রিয়াল মাদ্রিদ সেমিফাইনাল, হোম ম্যাচের খেলা। তো ওই ম্যাচে তিনি ট্যাকটিক্সটা নিলেন কি, যে রিয়াল মাদ্রিদ মূল প্লেমেকারকে জাভি আলোনসোকে খেলতে দেব না। জাভি আলোনসোকে খেলতে দেব না কি, জাভি আলোনসোকে এমনভাবে প্রেস করা হবে জাভি আলোনসো তার নিজস্ব খেলাটা খেলতে পারবেন না। তাকে প্রেস করার দায়িত্ব দেওয়া হলো রবার্ট লেভানডস্কি এবং মারিও গোৎজাকে। এবং রবার্ট লেভানডস্কি তাকে যে পরিমাণ প্রেস করছিল যে মানে জাভি আলোনসো খেলতেই পারেনি। সে সময়কে কারিম বেনজেমা, মেসুত ওজিল, ক্রিস্টিয়ানো রোনালদো, জাভি আলোনসো, সেই গড়া দল হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদ। সেই দলকে তিনি প্রেস করতেই দেননি, উল্টা প্রেস ভেঙে দিয়েছেন। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে ওই ম্যাচে হচ্ছে রবার্ট লেভানডস্কি 3 হ্যাটট্রিক করছিলেন এবং 4-1 হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড রিয়াল মাদ্রিদকে হারায় ফাইনালে চলে যায়। এই দুইটা কথা আমার মনে পড়ছে বলে তাই বললাম। এরকম বহুত উদাহরণ আছে, বহুত কামব্যাক আছে, বহুত নিখুঁত মুনশিয়ানার ম্যাচ আছে, যেগুলো দিয়ে তিনি পৃথিবীতে বিরল। এইটাই হচ্ছে ইউর্গেন ক্লপের ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড। এভাবেই তিনি খেলান, এবং জার্মানিতে তিনি আরো বেশি নতুন নতুন কোনো উদ্ভাবনী কোনো ব্যাপার নিয়ে আসবেন, এবং আমরা সেটা আশায় বুক বাঁধতে পারি। জার্মান ফ্যানরা সেই আশাটাই করতেছেন, এবং ক্লপ সেটারই নিদর্শন দেখাবেন। তাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, সেটা হচ্ছে যে তিনি দর্শক এবং খেলোয়াড়দের সাথে এক হয়ে যেতে পারেন। তার মানে মনে আছে সবসময় জেতার পরে ফিস্ট বাম্প, একটা চিরচেনা হাসি, তারপর খেলোয়াড়দের সাথে গলাগলি ধরে মাঠের মধ্যে ঘুরে বেড়ানো, মজা, এবং তার নেতৃত্ব গুণ এতটা প্রবল যে খেলোয়াড়দেরকে তিনি কখনোই মানে উস্তাদ গুরু এভাবেই করেন না, ফ্রেন্ডলি বিহেভ করেন, যেভাবে যদি ম্যান ম্যানেজমেন্ট করতে পারেন। সো এই টোটাল ব্যাপারটা যদি জার্মান ফুটবলে চলে আসে, জার্মান ফুটবলের জন্য সুদিন হতে আমি বেশি দেরি মনে করি না। আমাদের একটা করে কোচ যায়, আমরা আর একটা কোচ নিয়ে আশায় বুক বাঁধি, কিন্তু ইউর্গেন ক্লপ এমন একটা লোক তিনি বলতেছেন আশায় বুক বাঁধার দরকার নেই, আমার কাজটা আমাকে করতে দেন। তিনি কাজের প্রতি ফোকাস, এবং তিনি যেসব লিথাল ট্যাকটিক্যাল জিনিস, গোপন ট্যাকটিক্যাল জিনিস আবিষ্কার করবে নিজের দেশের জন্য, এবার সেটা আপনারা দেখবেন। নিজের দেশের জন্য তিনি আরো বেশি লিথাল কিছু ট্যাকটিক্স আবিষ্কার করবেন, সেগুলো হয়তো আরেক সময় আলাপ হবে। তবে এইটুকু বলতে পারি, ইউর্গেন ক্লপ জার্মানিকে অনেক কিছুই দিবেন। এইটুকু ইউর্গেন ক্লপের মতন ব্যক্তিত্বের কাছে আশা করা যায়। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।